আমি আদনান, বয়স ২১ বছর। কিছুদিন আগে আমি আমার অনার্স শেষ করি। আমার পরিবারে আমার মা অরিশা খান, আমার বাবা আফজাল খান, বাবার মা এবং মায়ের মা আমাদের সাথেই থাকতেন। আমার বাবা মায়ের বয়স এর মধ্যে অনেক ব্যবধান। আমার বাবার বয়স ৬৩ বছর, আমার মায়ের বয়স মাত্র ৩৯ বছর, কিন্তু আমার মাকে দেখলে বলা যাবে না যে আমার মায়ের ২১ বছর এর একটা ছেলে আছে আর ৩ বছর এর একটা মেয়ে আছে যার নাম রিনা। আমার মা দেখতে অনেক সুন্দর। গায়ের রং শ্যামলা, মায়ের মুখটা অনেক বেশি মায়াবী, পালতোলা নৌকার মতো মায়ের চোখ। মায়ের চেহারা যে কোনো পুরুষের মাথা খারাপ করে দিতে পারবে। আমার মা অনেক বেশি শিক্ষিত আর মডার্ন। আমার মা এখনও ওয়েস্টার্ন পরে যাতে করে মাকে অনেক বেশি ইয়াং লাগে। আমি কোনোদিন আমার মাকে নিয়ে খারাপ চিন্তা করিনি, বরং আমি আমার মাকে অনেক বেশি ভয় পাইতাম। একদিন রবিবার আমরা সবাই বাসায় যার যার মতো। হঠাৎ করে মায়ের কাছে একটা ফোন আসলো আর মা হাউ মাউ করে কাঁদতে লাগলো। পরে জানতে পারলাম যে আমার বাবা একটা রোড দুর্ঘটনায় মারা গেছে। বাবার মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়লাম। বাবা মারা যাওয়ার ৬ মাস পরে আমরা সবাই স্বাভাবিক হতে শুরু করলাম। কিন্তু সমস্যাটা হলো যে আমার বাবা মরার আগে সব সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছে। এর পর থেকেই নানির সমস্যা যে আমি যদি অন্য কেউ রে বিয়ে করি তাহলে আমার মা ও আমার বোন এর অনেক খারাপ হয়ে যাবে। তাই নানি দাদির সাথে মিলে একটা বুদ্ধি করল। তারা একদিন আমাকে আর আম্মুকে ডেকে বলল, দেখো, আমরা একদতা সিদ্ধান্ত নিয়েছি যা তোমাদের মেনে নিতে হবে। আমি আর আম্মু চুপচাপ শুনতেছি। হঠাৎ করে নানি বলে উঠল যে আমরা চাই অরিশা তুই আবার বিয়ে কর, কারণ তুই অনেক বেশি ইয়াং, তোর জীবন পড়ে আছে, তোর মেয়ে এখনো অনেক ছোট, ওর বাবার দরকার আছে। মা চুপচাপ শুনছে। তারপর আবারও নানি বলে উঠল যে কি দেখ অরিশা, আমরা অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে আদনানও এখন বড় হয়েছে, কিছুদিন পর ওকেও বিয়ে দিতে হবে, তাই আমরা চাই তুই আর অন্য কাউকে বিয়ে না করে আদনানকে করগু। মাছকি, তোমাদের মাথা ঠিক আছে? আদনান আমার ছেলে, ওকে আমি জন্ম দিয়েছি, ওর সাথে আমার বিয়ে কিভাবে হওয়া পসিবল? এটা অনৈতিক আর পাপ। নানিফ, আমরা জানি যে এখানে কিছু সমাজের নিয়ম আছে, কিন্তু নিয়ম একটা সময় যে চেঞ্জ করতে হয়। মা, তাই বলে নিজের ছেলেকে বিয়ে? তোমরা এটা ভাবতে পারো কিভাবে? আমি কোনোদিন এই পাপ করব না। তারপর নানি আর দাদি মাকে অনেক জোর করল আর হুমকি দিল যে আমরা যদি এই সিদ্ধান্ত মেনে না নেই তাহলে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। মা হাও মাও করে কান্না শুরু করল। আমি চুপচাপ বসে আছি। আমার বলার মতো কোনো ভাষা নাই। তারপর দাদু আর নানু মাকে বুঝানো শুরু করল যে দেখ, আফজাল মরার আগে সব কিছু আদনান এর নামে করে গেছে। এখন ও যদি অন্য কোনো ভুল মেয়ের পাল্লায় পড়ে তাহলে তোর আর তোর মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। তোর মেয়ের কথা চিন্তা করে রাজি হয়ে যা। মায়ের কান্না থামে না। আমি তো অবাক, কারণ আমি মাকে নিয়ে কোনোদিন ওইভাবে কিছু ভাবিনি। তারপর দাদু আর নানু অনেক বুঝানোর পর মাকে বলল, খুঁজে দেখ, তুই মেনে নিবি, তা না হলে আমাদের সারা জীবন এর জন্য হারাবি। মায়ের কান্না থামে না। তারপর আমাকে দাদু নানু জিজ্ঞেস করল, তোর কোনো আপত্তি আছে? আমি দাদু আর নানুকে অনেক ভয় পাইতাম, তাই তাদের উপরে কোনো কথা না বলে চুপচাপ করে রইলাম। অনেক জড়াজড়ির পর তারা মাকে রাজি করাল। তারপর যে যার রুম এ চলে গেল। আমি রুম এ যেয়ে ভাবতেছি, এটা কিভাবে সম্ভব? আমার জন্মদাত্রী মায়ের সাথে আমার বিয়ে? মানুষ কি বলবে? আমি আমার বন্ধুদের মুখ দেখাবো কিভাবে? মাথা অনেক কিছু ঘুরতে লাগল। নিজেকে কোনোভাবেই স্থির রাখতে পারতেছিলাম না। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম আর সম্মান করতাম। আমি কোনোদিন আমার মাকে নিয়ে খারাপ কিছু চিন্তা করি নাই। আমার জন্য আর মায়ের জন্য এই ব্যাপারটা মেনে নেওয়া অনেক কঠিন ছিল। আমাদের বিয়ে এর কথা ঠিক হওয়ার পর থেকে আমি মায়ের সামনে যেতে লজ্জা পেতাম। মা ও আমাকে আগের মতো বকাঝকা করত না। আমাকে দেখলে মাথা নিচু করে নিজের কাজ করত। নানু আর দাদু আমাদের বিয়ের দিন ঠিক করল ৭ দিন পরে। আমি আর মা দুইজন অনেক বেশি মন মরা হয়েছিলাম। তারপর একদিন মা আমার কাছে এসে বলল, ও আদনান, তুই কি বিয়েতে রাজি? আমি বললাম, খো আম্মু, আমি আর কোনো রাস্তা না দেখে হা বলেছি। মা, হা রে, আমার জন্য তোর জীবনটা ও নষ্ট করে দিল। কি আর করব আম্মু, আমাদের কাছে আর রাস্তা নাই। তুমি জাস্ট মন মরা হয়ে থেকো না। তুমি মন মরা হয়ে থাকলে আমার ভালো লাগে না। তুই জানোস, স্বামী স্ত্রী এর সম্পর্ক এর মধ্যে আর মা ছেলের এর সম্পর্কের মধ্যে যে আকাশ পাতাল তফাত। একটা মা ছেলে হয়ে আমাদের ওইগুলা করতে হবে যা একটা স্বামী স্ত্রী। আমি তোকে আর আগের মতো শাসন করতে পারবো না।
কারণ তুই হয়ে যাবি আমার স্বামী। তখন আমার ছেলে থাকবি না। আম্মু, আমি সারা জীবন তোমার ছেলেই থাকব। আর এই বিয়ে হচ্ছে একটা কাগজি বিয়ে মাত্র। আমরা সারা জীবন মা ছেলেই থাকব, আর তুমি আমাকে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা শাসন কইরো। আমাদের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। আমি তোমাকে সব সময় সম্মান করতাম আর সারা জীবন করব। মা একটু আশ্বাস পেয়ে আমার কাছে অনেক খুশি হয়ে গেল। তারপর আমাকে বলল, ও আচ্ছা, আমি না হয় আমার জীবনের অর্ধেক পার করে ফেলেছি, কিন্তু তুই তো এখনো অনেক বেশি ইয়াং, তোর কত এক্সপেকটেশন ছিল তোর বিয়ে নিয়ে, তাই না? কত কিছু না ভেবে রেখেছিলি যে এমন মেয়ে বিয়ে করবি, এমন জায়গায় ঘুরতে যাবি, দুষ্টামি করবি, ঘোরাফেরা করবি, সব পানিতে গেল। এই বুড়ির সাথে কিছুই হবে না। আরে আম্মু, এক তো তুমি বুড়ি না, তুমি অনেক বেশি ইয়াং আর এখনো অনেক বেশি সুন্দর। আর হ্যাঁ, অনেক আশা ছিল, কিন্তু সমস্যা নাই, তুমি তো আমার মা। পর তো কেউ না। আমরা অনেক ভালো বন্ধুর মতো হয়ে সব আশা পূরণ করব। মা আমার কথা শুনে একটু খুশি হয়ে গেল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে থেকে অনেক ভালো বন্ধু। আমরা একে অপরের সাথে সব শেয়ার করব। আচ্ছা আম্মু। মা আমার মাথায় একটু হাত বুলিয়ে নিজের রুমে চলে গেল। পরের দিন থেকে মাকে আর মন খারাপ মনে হলো না। আমি আর মা সেই দিন অনেক বিষয় নিয়ে কথা বললাম। আমি মাকে এইটাও বললাম আমার জীবনেও কোনো গার্লফ্রেন্ড ছিল না। মা তো শুনে অবাক হয়ে গেল। তারপর আমাকে তার জীবনেও অনেক গল্প আমাকে বলল। আমি আর মা অনেক ফ্রি হয়ে গেলাম। আমি আর আম্মু বিয়ে হওয়ার যেই দিনগুলা বাকি ছিল, আমরা আমাদের জীবনের এর সবচেয়ে ভালো সময় কাটিয়েছি একসাথে। কারণ আমরা একসাথে হাসাহাসি করতাম, মুভি দেখতাম, রাত ভরে আড্ডা দিতাম, একসাথে গেম খেলতাম, আবার ঘুরতে যেতাম। আমি ওই কয়েকদিন আসলেই ভালো বন্ধু হয়ে গেলাম। যাই হোক, আমাদের বিয়ের একদিন আগে দাদু আর নানু আমাকে আর মাকে নিয়ে গেল শপিংয়ের জন্য। আমরা গেলাম। আমরা খুব হাসি হাসি করছিলাম। তা দেখে নানু আর দাদু অনেক খুশি হল। যাই হোক, আমি আর মা পছন্দ করে অনেক কিছু কেনাকাটা করলাম। মাকে আমি পছন্দ করে প্রথম বেনারসি শাড়ি কিনে দিলাম। মা একটু লজ্জা পেয়ে গেল। পরের দিন আমাদের বিয়ের আয়োজন করা হলো। কিছু মানুষকে ডাকা হলো। যাই হোক, মাকে কে দাদু আর নানু মিলে রেডি করে দিচ্ছে। আমি গোসল করে শেরওয়ানি পরে নিলাম। তারপর নিজের রুমে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে দাদু আসলো, বলল কাজী সাহেব চলে এসেছে। এই কথা শোনার পর থেকেই আমার বুক কেমন যেন থরথর করে কাঁপা শুরু করে দিল। কারণ আজকে আমার বিয়ে হতে যাচ্ছে, তাও আবার আমার নিজের মায়ের সাথে। আমি খুব বেশি ভয়ে ছিলাম। রুম থেকে বের হয়ে দেখলাম মা আগে থেকে টেবিল এর মধ্যে বসে আছে। মা বেনারসি শাড়ি পরেছে, মাথায় কাপড় দিয়ে রাখছে, হাতে হালকা গয়না পরছে, আর হালকা মেকআপ করছে। মাকে আসলেই সুন্দর লাগতেছে, একদম ঠিক যেন নতুন বউয়ের মতো। আমি যেয়ে মায়ের পাশে বসলাম, আর কানে কানে ফিস ফিস করে বললাম, খু আম্মু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। মা একটা হাসি দিল। তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করল। কাজী জানুক যে আমরা মা ছেলে। তারপর ও অনেক টাকার বিনিময়ে বিয়ে পড়াচ্ছে। যাই হোক, আমরা দুইজন একবুল বলে ফেললাম। আমাদের বিয়ে হয়ে গেল। আমরা মা ছেলে থেকে হয়ে গেলাম স্বামী স্ত্রী। যে নারী আমাকে পেট ধরে এই পৃথিবীতে এনেছে সে কিনা আমার বিয়ে করা বউ হয়ে গেল। দাদু আর নানু তো অনেক খুশি, আমাদের আশীর্বাদ দিলেন। তারপর বাকি মেহমানরা আমাদের আশীর্বাদ দিয়ে রাতের খাবার খেয়ে চলে গেলেন। তারপর আমরা সবাই খাবার টেবিলে বসে খাচ্ছি। ওই সময় আমার বোন আমাকে বলল, খু ভাইয়া, আজকে কার বিয়ে হলো? তারপর দাদু ওকে কোলে নিয়ে বলল, উ রিনা, আজকে থেকে তুমি ওকে বাবা বলে ডাকবা। ও ছোট মানুষ মাথা নাড়িয়ে হা বলল। আমাদের খাওয়া দাওয়া শেষ করে নানু মাকে নিয়ে তার রুমে গেল। আমি আমার রুমের দিকে যেতে লাগলে দাদু আমাকে বলল, আদনান, আজকে থেকে তুমি নতুন জীবন শুরু করেছ। তোমার মা এখন তোমার বিয়ে করা স্ত্রী। ওর সব চাহিদা, ইচ্ছা, সুখ দুঃখ এখন থেকে তুমি দেখবা। ওকে এখন থেকে একজন স্বামীর মতো ভালোবাসবা। আমি দাদু এর কথা শুনে অনেক বেশি লজ্জা পেয়ে গেলাম। তারপরও শুধুমাত্র মাথা নাড়িয়ে খেহা বললাম। তারপর আমার রুমের দিকে যাইতে লাগলাম। দাদু থামিয়ে বলল, কু আজকে থেকে তোমরা একসাথে ঘুমাবা। আমি তো আরো চমকে গেলাম। তারপর দাদু আমাকে নিয়ে মায়ের রুমে ঠেলে দিল। দেখলাম নানু মাকে কি যেন বুঝাচ্ছে। আমি যেয়ে দাঁড়িয়ে রইলাম।
একটু পরে নানু দেখে বলল, ও আসেন জামাই সাহেব, আমি বের হয়ে যাচ্ছি। আমি এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম। এরপরে নানু রুম থেকে বের হয়ে গেল। আমি রুমের দিকে তাকিয়ে দেখি রুমটা অনেক সুন্দর মতো সাজানো। খাট ও ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে, কারণ তারা চায় আমি আমার মায়ের সাথে বাসর করি। যেই আমার ভাবতেই কেমন যেন ঘৃণা লাগছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মা আমাকে দেখে বলল, ও আসো, আদনান দাঁড়িয়ে আছো কেন? আমি মায়ের কথা শুনে যে খাটের মধ্যে বসলাম। তারপর মাকে বললাম, ও দেখছো মাম্মি তারা কি করেছে? রুমের অবস্থা। তাদের মাথায় আসলেই ঝামেলা আছে। আরে বইল না, আমাকে যে কত কিছু বলল, কিভাবে কি করতে হবে। তারা আসলেই ভাবছে যে আমরা মা ছেলে হয়ে এগুলা করব। হা, যত সব ফালতু। যাক, বাদ দাও। এখন থেকে আমাদের এক রুম-এ ঘুমাতে হবে। তোমার কি কোনো প্রবলেম হবে মাম্মি? না, প্রবলেম হবে কেন? তুমি তো ছোটবেলায় আমার সাথেই ঘুমাইতা। আর এখন তুমি থাকলে ভালোই হবে, ঘুম না আসলে আড্ডা দেয়া যাবে। যাক, তাহলে ভালো। তো আজকে কেমন লাগলো মাম্মি? সত্যি বলতে না, আমার অনেক ভালোই লেগেছে। এত বছর পর মনে হচ্ছে আমি আবার কনে হয়েছি, বরূপ এসেছি। আমার কাছেই ওভারঅল ভালোই লেগেছে। তোমার কাছে কেমন লেগেছে? আমার মধ্যে অনেক ভয় কাজ করেছে মাম্মি, যে আমাদের সম্পর্ক কিভাবে মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেল। আরে কই, আমরা তো আগে থেকেই ডিসিশন নিছিলাম যে আমরা অনেক ভালো বন্ধু হয়ে থাকব, এইসব আজাইরা জিনিসগুলা নিয়ে মন খারাপ করব না। হ্যাঁ, ঠিক বলেছ মাম্মি। যাক, আমি অনেক বেশি ক্লান্ত, আমি না হয় ঘুমিয়ে পড়ি। মা বলল, হ্যাঁ আমি অনেক বেশি ক্লান্ত। আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আমিও ঘুমিয়ে পড়ব। তুমি শুয়ে পড়ো। আমি আচ্ছা বলে খাটের একপাশে শুয়ে পড়লাম। একটু পরে মা এসে লাইট অফ করে দিল। আমার নাম রূপা। আমি একজন খুব সুন্দরী তরুণী বিধবা। আমার বয়স 21 বছর। প্রত্যেক দিন রাতে আমার 18 বছরের তরুণ দেওর তেল মালিশ করে দিত। তারপর একদিন আমার পায়ে তেল মালিশ করতে করতে দেওর আমার সঙ্গে যা করেছিল সেটা শুনলে আপনারা মজা পাবেন। আমার বয়স যখন 18 বছর তখন আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল। তারপর আমার বিয়ের কয়েক বছর পরেই তো বর মারা যায়। বরের মারা যাওয়ার পরে দেওর আমার সঙ্গে থাকত। আসলে আমার যখন 20 বছর বয়স তখন আমার বরের বয়স 40 বছর। আমার বিয়ে একজন বয়স্ক মানুষের সঙ্গে হয়েছিল। আমার বর আমার চাইতে বয়সে অনেক বড় ছিল। আমি যেহেতু গরিব পরিবারের ছিলাম, তাই আমার বাবা মা ভেবেছিল আমার বরের বয়স অনেক বেশি হলেও সে অনেক সম্পত্তির মালিক ছিল। তাই আমার বাবা মা আমার বরের বয়স দেখে নয়, তার টাকা পয়সা ও সম্পত্তি দেখে আমাকে তার সঙ্গে বিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের পর বরের সঙ্গে কয়েক বছর থাকার পরেই তো আমার বর একদিন হঠাৎ করে মারা যায়। এবং আমার বরের মৃত্যুর কারণটা ছিল তার লিভার সম্পূর্ণভাবে নষ্ট হওয়া। কারণ আমার বর অনেক দামি দামি মদ খাওয়ার শখ ছিল। এমনকি সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে বাড়ির বাইরে সারা রাত জেগে আমোদ ফুর্তি করত। আমি তো বাড়িতে সারাদিন থেকে নিজের কর্তব্য পালন করতাম। অনেক সময় মনে হতো আমার বরের যখন আমার প্রতি কোনো সহনশীলতা বা চাহিদা নেই, তাহলে কেন আমাকে বিয়ে করেছিল? আসলে বিয়ের পরে বর কোনোদিন ভালোবেসে আমার সঙ্গে দুটো কথাও বলেনি। বিয়ের প্রথম দিনই তো সে আমাকে একটাই কথা বলেছিল যে, দেখো রূপা, তোমার যত টাকার প্রয়োজন হবে তুমি আলমারির ভেতর থেকে নিয়ে নেবে। এবং তোমার বাইরে থেকে কোনো জিনিসের প্রয়োজন হলে আমাদের বাড়ির চাকর রামুকে আনতে বলবে। কিন্তু তুমি নিজে বাড়ির বাইরে যাবে না। আর একটা কথা মনে রাখবে, আমার কাজে কিন্তু কোনো দিনও বাধা দিতে আসবে না। যে আমি কখন বাড়ির বাইরে যাচ্ছি এবং আমি কখন বাড়িতে ফিরে আসছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। ওই সময় আমার বয়স যেহেতু কম ছিল, তাই আমি বরের কথার মানে অতটা বুঝতে পারিনি যে সে তো শুধুমাত্র আমাকে বিয়ে করে একটা দায়িত্ব পালন করেছিল। কিন্তু আমার বরের তো সংসারের প্রতি কোনো মনোযোগ ছিলই না। এমন নয় যে বর আমার সঙ্গে কথা বলতো না। সে আমার সঙ্গে তার প্রয়োজন মাফিক কথা বলত। কিন্তু আমি তার অর্ধাঙ্গিনী হয়ে যে তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করেছিলাম সেটা কখনোই পাইনি। এবং ধীরে ধীরে যখন আমি এই জিনিসটা বুঝতে পারি, তখন আমি নিজের বাবা মায়ের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেছিলাম যে আমি টাকা পয়সার সুখ তো পেয়েছি, কিন্তু স্বামীর ভালোবাসার সুখ কোনো দিন পাইনি। আমার কথা শুনে বাবা মা আমাকে বুঝিয়ে বলত যে, দেখ মা, ভালোবাসার থেকেও সব চাইতে মূল্যবান হচ্ছে টাকা।
কারণ তুই এখানে থেকে দেখেছিস যে আমাদের বাড়িতে কত অভাব ছিল। এতটাই অভাব ছিল যে আমি তোদের কোনোদিন দুবেলা পেট ভরে ভালো করে খাওয়াতেও পারিনি। কিন্তু তোর যেখানে বিয়ে দিয়েছি সেখানে অন্ততপক্ষে টাকা পয়সা সুখ তো আছে, এবং তোর ওই ঘরে বিয়ে দিয়েছি বলে আজ আমরাও পেট ভরে দুবেলা খাবার খেতে পারছি। তাই এগুলো সামান্য ছোটখাটো ব্যাপার নিয়ে একদম মন খারাপ করবি না। আমার বাবা মা তো এসব কথা বলে আমাকে বুঝিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিত। কিন্তু আমার বাবা মা কোনোদিন আমার মনের অবস্থাটা বুঝতে পারেনি, যে টাকা পয়সা থাকলে তো ভালো মন্দ জিনিস কিনে পেট ভরে খাওয়া হবে। কিন্তু টাকা পয়সা দিয়ে তো কখনো ভালোবাসা আদর কিনে পাওয়া যায় না। আসলে আমার বর আমাদের বিয়ের পরে কিন্তু আমার গরিব বাবা মাকে প্রতি মাসে টাকা পয়সা দিয়ে সাহায্য করত। এবং এটার জন্য আমি খুব খুশি ছিলাম যে আমার বর অন্ততপক্ষে আমার গরিব বাবা মায়ের ব্যাপারে তো এতটা ভাবে। কিন্তু আমার বর আমার প্রতি যত্নশীল বা দায়িত্বশীল কখনোই ছিল না। এইভাবেই আমার জীবনটা একঘেয়েমি কেটে চলেছিল। আমি ঘরে থেকে আমার দায়িত্ব পালন করতাম, আর আমার বর প্রত্যেক দিন নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে আমোদ ফুর্তি করতে ব্যস্ত থাকত। এইভাবে কয়েকটা বছর কেটে যাওয়ার পরে যখন আমার বর হঠাৎ করে মারা যায়, তখন আমি কিন্তু সম্পূর্ণভাবে একা হয়ে পড়ি, এবং আমাকে ওই অবস্থায় দেখে আমার দেওর আর বিদেশে যায়নি। আসলে আমার দেওর ছোট থেকেই বাইরে পড়াশোনা করত। কারণ আমার বর খুব ভালো করেই জানত যে তার ভাই যদি তার কাছে থাকে তাহলে সেও কিন্তু তার মতোই হয়ে যাবে। তাই আমার বোন নিজের ভাইজের ভালো ভবিষ্যতের কথা ভেবে তাকে বাইরে রেখেছিল। আর আমার শ্বশুর শাশুড়ি তো অনেক আগেই মারা গিয়েছিল। এদিকে আমার দেবরের বয়স 18 বছর হলেও তাকে দেখে তো মনে হতো না যে সে একজন 18 বছরের ছেলে। কারণ তার পেশিভূল শরীর স্বাস্থ্য দেখে তাকে 25 থেকে 26 বছরের তরুণ মনে হতো। দেবরের আসার পরে ধীরে ধীরে বুঝতে পারি যে এত বছর ধরে আমি যে ভালোবাসাটা বরের কাছে আশা করেছিলাম, সেটা তো আমার দেওর আমাকে দিয়েছিল। বরের মারা যাওয়ার পরে আমি অনেক বেশি খামখেয়ালি হয়ে পড়েছিলাম। আমার তো কারো সঙ্গে কথা বলতেও ভাল লাগত না। যতই হোক না কেন, একটা বিধবা মহিলা ও একটা সৎবা মহিলার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তারপর বরের মারা যাওয়ার পরে বেশ কিছুদিন পর্যন্ত আমাদের বাড়িতে বরের আত্মীয় স্বজনেরা ছিল। ওই সময় তো নিজের মনের কষ্টটা কান্নার মাধ্যমে তাদের সামনে প্রকাশ করে নিজেকে একটু হালকা করতাম। কিন্তু আমাদের বাড়ি থেকে আত্মীয় স্বজনদের চলে যাওয়ার পরে আমি আরও বেশি ভেঙে পড়েছিলাম। তখন অত বড় বাড়িটা দেখে মনে হতো ওই বাড়িটা যেন আমাকে খেতে আসছে। আমার বর আমাকে ভালো না বাসলেও তার সঙ্গে থাকার একটা অভ্যাস পরিণত হয়েছিল আমার। আমাদের বাড়ি থেকে যখন আত্মীয় স্বজনেরা চলে যায়, তারপরে সেদিন সন্ধেবেলায় আমি যখন একটা সাদা ধবধবে শাড়ি পরে নিজের ঘরের জানালার একটা কোণায় বসে বাইরের দিকে তাকিয়েছিলাম, তখন আমার দেওর হঠাৎ করে দরজায় আওয়াজ দিয়ে জিজ্ঞেস করল, বৌদি ঘরের ভিতরে আসতে পারি? দেওরের আওয়াজ পেয়ে আমি নিজের চোখ থেকে গড়িয়ে পড়া চোখের জল মুছে তার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, ভেতরে আসতে পারো। দেওর আমার ঘরের ভেতরে এসে আমার পাশে বসে আমার হাত দুটো ধরে বলল, বৌদি, আমি জানি এই সময় তুমি নিজেকে খুব একা মনে করছো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে কোথাও যাব না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজের বাকি পড়াশোনা এই বাড়িতে থেকেই কমপ্লিট করব। দেওরের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, এটা ভেবে যে যাক, কেউ তো আছে যে আমার ব্যাপার এভাবে। এমনকি প্রত্যেক দিন সকালে আমার ঘুম থেকে ওঠার আগেই দেবর আমার ঘরে আসত আমাকে দেখার জন্য যে আমি ঠিক আছি কিনা। এমনকি সে মাঝে মধ্যে আমার জন্য সকাল সকাল চা করেও নিয়ে আসত। এমনকি সে যখন ফ্রি থাকত তখন আমার সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত ও মজার মজার কথা বলে আমাকে হাসানোর চেষ্টা করত। শুধু তাই নয়, যখন আমি অনেক বেশি চিন্তা করতাম, তখন আমার মাথায় ব্যথা হলে সে আমার মাথাও টিপে দিত। এমন নয় যে আমি তাকে বাধা দিতাম না, আমি তাকে বাধা দিতাম। তখন সে আমাকে বলতো, বৌদি, তোমার উপরে কি আমার কোনো অধিকার নেই? আমি কি তোমার একটুখানি সেবা যত্ন করতে পারি না? তখন তার ওই মায়া ভরা কথাগুলো শুনে আমি আর তাকে বাধা দিতে পারতাম না। এভাবে ধীরে ধীরে আমার সময় কাটতে থাকে এবং আমার 18 বছরের দেওর আমার খুব কাছে আসতে থাকে। একটা পর্যায়ে এসে আমি যখন খুব ভালোভাবে বুঝতে পারি যে আমার দেওর তো আমার প্রতি খুবই যত্নশীল, তখন কিন্তু আমার ভেতর থেকে ভীষণ ভাল লাগত। কারণ আমি তো এক সময় ভালোবাসাগুলি বরের কাছে পাওয়ার আশা করেছিলাম। এইভাবে ধীরে ধীরে দেওরের সঙ্গে যতই দিন কাটছিল, ততই আমি তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলাম। এবং একটা পর্যায়ে আমার মনটা যে এইভাবে ভেঙে যাবে, সেটা আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। আসলে দোষটা তো আমারই ছিল।
আমি একটি বারও এটা ভেবে দেখিনি যে দেওর তো আমার চাইতে বয়সে ছোট ছিল। কিন্তু আমি তো তার থেকে বড় ছিলাম। তাহলে আমি কি করে এত বড় ভুল কাজ করতে পেরেছিলাম? দেওরের আমার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও যত্ন, এটা কি অন্যরকম ভালোবাসা ছিল? নাকি সে আমাকে সত্যিই তার দাদার বিধবা মনে করে আমার খেয়াল রাখত? আমি তো সেটাই বুঝতে পারিনি। দেওর যখন আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার শরীরের খেয়াল রাখা পর্যন্ত যত্ন করত, তখন তো আমি তাকে অন্যরকম ভাবে দেখতে শুরু করেছিলাম। এবং তার প্রতি আমার মনের আশা আরও বেশি বাড়তে থাকে। বরের মারা যাওয়ার পরে দুশ্চিন্তার কারণে আমাকে প্রত্যেক দিন ওষুধ খেতে হতো। এবং সে ওষুধটাও আমার দেওর আমাকে হাতে ধরে খাইয়ে দিত। আর প্রতিটা মুহূর্তে আমাকে বলতো, বৌদি তুমি নিজের শরীরের খেয়াল রাখো। তুমি যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করবে তাহলে তো তোমার শরীরটা আরও বেশি ভেঙে পড়বে। এবং দাদাকে তো আমি হারিয়ে ফেলেছি। তাই আমি তোমাকে কোনোমতে হারাতে চাই না। দেওরের মুখ থেকে এত ভালো ভালো কথা শুনে আমি তো তাকে অন্য কিছুই ভাবতে শুরু করেছিলাম। এবং ধীরে ধীরে ওকে দেখে আমার মনের মধ্যে যে অনুভূতিটা হতো সেটা তো ভালোবাসার দিকে গড়িয়ে যাচ্ছিল। ধীরে ধীরে আমি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম। এমনকি এইভাবে প্রায় ২-৩ মাস কেটে যাওয়ার পরে আমি নিজেকে আমার ১৮ বছরের দেওরের জন্য আবার নতুন করে সাজাতে শুরু করেছিলাম। আসলে আমার বর তো আগে কোনোদিন আমার প্রতি এতটা ভালোবাসা ও যত্ন শ্রদ্ধা দেখায়নি। তাই দেওরের কাছে এত বেশি যত্ন পেয়ে আমি তাকে মনে মনে অনেক বেশি ভালোবাসতে শুরু করে দিয়েছিলাম। এবং ধীরে ধীরে আমার সঙ্গে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল যে আমার ১৮ বছরের দেওর আমার সামনে এলেই আমার ভীষণ লজ্জা লাগত। এমনকি আমি তাকে নিজের দিকে আকর্ষিত করার জন্য অনেক সেজেগুজে তৈরি হয়ে থাকতাম। এবং আমি সেজেগুজে থাকলে সে আমাকে বলত, বৌদি তুমি এভাবে সেজেগুজে হাসি খুশি থাকবে। আমি তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই। কিন্তু সে তো জানতেই পারেনি যে আমি তো তাকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম। এমনকি আমার ১৮ বছরের দেওরের আদর ও ভালোবাসা পাওয়ার জন্য আমি নিজেকে ভুল পথে নিয়ে যেতে শুরু করেছিলাম। তার কাছে আদর পাওয়ার জন্য আমি অনেক রকম চালাকি করতে শুরু করেছিলাম। সে আমার তো যত্ন করত কিন্তু আদর নয়। আসলে দেওরের আমার প্রতি ভালোবাসা ও যত্নটাকে আমি ভুল বুঝতে শুরু করেছিলাম। তারপর সেদিন মনে মনে ভেবেই নিয়েছিলাম যে অনেক হয়েছে লুকোচুরি, এবার আমি তাকে সরাসরি বলব যে আমি তাকে কতটা ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। তারপর সেদিন আমার দেওর যখন বাড়ি ফিরে আসে তখন আমি ইচ্ছে করে তাকে মিথ্যে কথা বলছিলাম যে আমার গায়ে হাতে অনেক বেশি ব্যথা করছে, তাই আমি বিছানা থেকে নামতেও পারছি না। আমি দেওরের আদর পাওয়ার জন্যই তার কাছে অসুস্থ সাজার নাটক করেছিলাম। তারপর আমি যখন দেওয়াকে বলেছিলাম যে আমার গায়ে হাতে অনেক ব্যথা করছে, তখন সে রান্নাঘরে গিয়ে এক বাটি সরিষার তেল গরম করে নিয়ে এসেছিল। তারপর ঘরে এসে আমাকে বলল, বৌদি তুমি আরাম করে বিছানায় শুয়ে থাকো, আমি তোমার পায়ে তেল মালিশ করে দিচ্ছি, তাহলে দেখবে তোমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে। আমি তো মনে মনে খুব খুশি ছিলাম এটা ভেবে যে দেওর যখন আমাকে তেল মালিশ করবে তখন সে নিশ্চয়ই আমার দিকে আকর্ষিত হবে এবং আমি তাকে নিজের দিকে আকর্ষিত করার জন্যই তো আগে থেকে একটা লাল রঙের নাইটি পরে শুয়েছিলাম। দেওরকে দেখা মাত্রই আমি ন্যাকা কান্না কেঁদে বললাম, আমার ভীষণ গায়ে হাতে ব্যথা করছে, তুমি যদি একটুখানি তেল মালিশ করে দাও তাহলে আমি খুব আরাম পাব। তারপর দেওর আমার মিছে কষ্ট দেখে সে আমার পাশে বসে পায়ের কাপড়টা একটুখানি তুলে তেল মালিশ করতে লাগল। সে যখন আমার পায়ে হাত দিয়ে তেল মালিশ করছিল তখন কিন্তু আমার ভীষণ আরাম লাগছিল। এবং আমি মনে মনে অন্য কিছু অনুভব করছিলাম এবং ভেবে নিয়েছিলাম যে এবার আর বেশি দেরি না করে আমি নিজের মনের কথা দেওরকে বলে ফেলব। কিন্তু ঠিক ওই মুহূর্তে আমার পায়ের তলা থেকে যেন মাটিটায় সরে যায়। কারণ আমার ১৮ বছরের দেওর আমার পায়ে হাত দিয়ে যখন তেল মালিশ করছিল তখন সে মুচকি হেসে আমার দিকে তাকাল এবং মাথা নিচু করে বলল, বৌদি আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে তোমাকে আমার মনের কথাটা বলবো। দেওরের কথা শুনে আমি ভীষণ উত্তেজিত ছিলাম এটা জানার জন্য যে আমার দেওর ও নিশ্চয়ই আমাকে ভালোবাসে। সেটা বলার জন্যই সে হয়তো আমার দিকে তাকিয়ে মুচকি হাসিছিল। ঠিক তখনই দেওর আমাকে বলল, বৌদি আমি তোমাকে যে কথাটা বলব সেটা শুনে তুমি রাগ করবে না তো? আমিও তখন দেওরের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, না না, রাগ করব না। তোমার যা বলার আছে তুমি মন খুলে বলতে পারো। আমি তোমার মনের কথা শোনার জন্যই বসে আছি। তারপর দেওর আমাকে বলল, বৌদি আমি সুপ্রিয়া নামের একটি মেয়েকে অনেক ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চাই। এবং তোমার কাছে অনুমতি না পেলে আমি সুপ্রিয়াকে বিয়ে করতে পারব না তো?
কারণ আমি তো তোমাকে নিজের মায়ের মতো মনে করি। তাই তো আমি তোমাকে এতটা ভালোবাসি এবং তোমার এত যত্ন করি। তাই আমার মায়ের সমতুল্য বৌদির অনুমতি না পাওয়া পর্যন্ত আমি আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করতে পারব না। কারণ আমি মন থেকে তোমার আশীর্বাদ পেতে চাই। দেওরের মুখ থেকে ওই কথাগুলো শোনার পরে আমার তো মাথা পুরো ঘুরে উঠেছিল। ওই সময় আমি তো কিছুক্ষণের জন্য একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি তখন লজ্জায় কিছুই বুঝতে পারছিলাম না যে আমি আমার দেওরের সঙ্গে এবার কিভাবে চোখে চোখ মেলাব। আমার তো চোখ মুখ লাল হয়ে গেছিল। কারণ আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে দেওর তো আমাকে নিজের মায়ের মতো মনে করে আমার সেবা যত্ন করত। কিন্তু আমি তো তার ভালোবাসাকে অন্য কিছু ভেবেছিলাম। দেওরের কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমার চোখে জল দেখে দেওর তাড়াতাড়ি আমার চোখের জল মুছে দিয়ে বলল, বৌদি তুমি কাঁদছ কেন? তুমি কি চাও না আমি সুপ্রিয়াকে বিয়ে করি? তোমার যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি তখন দেওরের ঘাড়ে হাত দিয়ে মুচকি হেসে বললাম, আরে পাগল, আমি তো এই জন্য কাঁদছি যে আমার দেওর তো অনেক বড় হয়ে গেছে। তারপর তুমি যখন বিয়ে করে তোমার বুকে বাড়িতে নিয়ে আসবে তখন হয়তো তুমি আর আমাকে এতটা ভালোবাসবে না, বা আমার এতটা যত্ন করবে না। এই জন্যই হয়তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। দেওর তখন আমার ডান হাতটা ধরে বলল, বৌদি এটা কখনোই হবে না। কারণ আমি তোমাকে আমার মায়ের দরজা দিয়েছি। কারণ ছোটবেলায় দেখেছিলাম আমার বাবা যখন মারা গিয়েছিল তখন কিন্তু আমার মা অনেক একা হয়ে গিয়েছিল। এবং আমার দাদা আমার মায়ের খুব খেয়াল রাখত। তার খুব যত্ন করত এবং দাদার দেখেই তো আমি শিখেছি। আর আমার তো কেউ নেই বৌদি, একমাত্র তুমি ছাড়া, তাই তোমার কিছু হয়ে গেলে তো আমি সম্পূর্ণভাবে একা হয়ে যাব। তাই তোমাকে আমি কোনোদিন কষ্ট দেবে না। এই জন্যই তো তোমার অনুমতি নিতে এসেছি যে আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসতে পারি কি না, কারণ আমার বউ এই বাড়িতে আসলে তোমাকে আর কোনো কাজকর্ম করতে হবে না। আমার বউ এই বাড়ির সমস্ত দায়িত্ব পালন করবে। তুমি এতদিন অনেক কষ্ট করেছ। তাই আমি বিয়ে করে নিয়ে এলে তোমার একাকিত্ব বোধটা কেটে যাবে। দেওরের এসব কথা শোনার পরে আমার নিজেকে ভীষণ লজ্জা লাগছিল। আমি যে ছেলেটার কাছে আদর ও ভালোবাসা পাওয়ার জন্য এত রকম চালাকি করেছিলাম সে তো আমাকে নিজের মায়ের মতো মনে করত। সেদিন আমি নিজের ভুল বুঝতে পেরে নিজের মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর কখনো আমার 18 বছরের দেওরকে সেরকম নজরে দেখব না। তারপর আমার দেওরের কথা অনুযায়ী আমি খুশি খুশি তার পছন্দের মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়াকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। এখন আমরা সবাই কিন্তু একসঙ্গে থাকি এবং আমি আমার দেওরকে ছেলের মতোই মনে করে তাকে ভালোবাসি। দেওরের আমার প্রতি ভালোবাসাটা যেহেতু মায়ের মতো ছিল, তাই আমি আর কোনোদিন তাকে আমার মনের কথা বলিনি। এবং আমি নিজেও খুবই লজ্জিত ছিলাম। কারণ আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে আমি যদি তাকে ভুল করেও নিজের মনের কথাটা বলে দিতাম তাহলে দেওর তো আমাকে ছেড়ে চলে যেত এবং আমি এটা কখনোই চাইনি যে আমার ছেলের সমতুল্য দেওয়ার যে কিনা আমার এতটা খেয়াল রাখে তাকে আমি কি করে হারিয়ে ফেলতাম। তাই আমি আর কোনো দিন ভুল করেও আমার মনের মধ্যে দেওরের প্রতি কোনো নোংরা চিন্তাধারা নিয়ে আসেনি। এবং সেদিনের পর থেকে আমরা সবাই এখন একসঙ্গে মিলেমিশে থাকি। ভালোবাসা তো অনেক রকম হয়। যেমন একটা ছেলের সঙ্গে মায়ের ভালোবাসা, একটা স্বামীর সঙ্গে তার স্ত্রীর ভালোবাসা, একটা ভাইয়ের সঙ্গে তার বোনের ভালোবাসা, ঠিক সেই রকম দেওর বৌদির ভালোবাসাটাও অনেক পবিত্র হয়। শুধু পার্থক্য এটাই যে সঠিক জায়গায় আমরা সঠিক ভালোবাসাকে বুঝতে ভুল করে দিই। যেমন আমি করেছিলাম আমার দেওরের আমার প্রতি পবিত্র ভালোবাসাটাকে বুঝতে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্প তো কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তখন আমি ইচ্ছে করে ঘুমের ভান ধরে রইলাম। এদিকে রাসেলের দুষ্টুমি বেড়েই চলছে। সে আমার অনেক চেষ্টা করছে কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না। কি করব? তার চোখে চোখ রেখে সব কিছু করে যাব, নাকি ঘুমের ভান করেই সব শেষ করে দিব? কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল, এবার আর রাসেলকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই। রাসেল তো নতুন কিছু বুঝে না। তাই ওর কানে কানে ফিস ফিস করে বললাম, 2 মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর রাসেল আমাকে যা করল সেটি শুনলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার নাম হেনা, বয়স 21 বছর। বাবা মায়ের প্রথম সন্তান।
আমরা ৩ বোন, ১ ভাই আর আমিই সবার বড়। আমার পরে ছোট ভাই, তারপরে বাকি ২ বোন। আমার বাবা একজন সফল ব্যবসায়ী, তাই আমরা সচ্ছল পরিবারের সন্তান চাওয়ার আগেই সব পেয়েছি। ৩ বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু একটা বাচ্চা হয়নি, এটাই শুধু অভাব। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই খুব ভালো। তবে দুঃখের কথা হলো বিয়ের ৩ মাস পরই ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার সিঙ্গাপুরে চলে যায়। আর তারপরই শুরু হয় আমার এক নতুন জীবন। সব সময় মন খারাপ করে থাকতাম, কিছুতেই যেন সময় কাটত না। স্বামী দিনে রাতে মিলে ২-১ বারের বেশি ফোন দিত না। সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় থাকতাম। হঠাৎ একদিন মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে জোনাকি ব্লগ চ্যানেলটি পাই। জোনাকি ব্লগ চ্যানেলে অনেক মজার মজার গল্প। মায়ের সাথে ছেলে, ছেলের সাথে মা, মামির সাথে ভাগ্নে, ভাগ্নের সাথে মামি, এরকম অনেক মজার মজার গল্প। প্রথম ২টা গল্প শুনে নিজেকে অভদ্র লাগলেও পরে খুব মজা পাইলাম। তারপর ধীরে ধীরে জোনাকি ব্লগ চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে গেল। সারাদিন শ্বশুর শাশুড়ির সেবায়ত্ন, ঘর সংসার সামলানো, নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা আর রাতে শুয়ে শুয়ে জোনাকি ব্লগ চ্যানেলের গল্প দেখা আর নিজে নিজেকে শান্ত করা আমার প্রতিদিনের কাজ। গল্প শুনতে শুনতে মনটাও ভিতরে ভিতরে চুট্টি হয়ে গেল। রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার ইচ্ছাটা পূরণ করে নেই। এভাবে গল্প শুনে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এলো এক সুপুরুষ। হাসি আর ঠাট্টার ছলে নিজের অজান্তেই জড়িয়ে পড়ি প্রেমে। বিশ্বাস করেন আর না করেন, এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর অন্যদিকে আমার প্রেম। বৈধ বলেন আর অবৈধ বলেন, আমি আমার প্রেমিককে ছাড়া বাঁচব না। আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল একটা মেয়ে কিভাবে এমন সম্পর্কে জড়িয়ে গেলাম, সেই গল্পটাই আজ তোমাদের সাথে মন খুলে বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আরেকটা কথা বলে নেই, আমার কিন্তু গল্প বলার অভ্যাস নেই। জোনাকি ব্লগ চ্যানেল থেকে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি। সব সময় অন্যের গল্প শুনি, তাই ভাবলাম আজ নিজের একটা গল্প সবার সাথে শেয়ার করি। গল্পের নায়ক বলেন আর খলনায়ক বলেন, তার নাম রাসেল। রাসেল আমার স্বামীর আপন বড় বোনের একমাত্র ছেলে। মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয়। রাসেল খুব শান্ত স্বভাবের ছেলে। বিয়ের সময় রাসেলকে একবার দেখেছিলাম, কিন্তু ভালোমতো কথাও হয়নি তখন। রাসেল তখন এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো বেড়াতে পারেনি। রাসেলদের বাড়ি গ্রামের দিকে। তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর রাসেল আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি, থেকেই পড়াশোনা করত। আমাদের বাড়ি থেকে রাসেল যেই কলেজটায় ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র ১০ মিনিটের। রাসেল প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত। আমার শ্বশুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি। তবে রাসেলের পড়ালেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট একটা পড়ার ঘর তৈরি করে দেয়া হয়েছিল। ঘরটায় চেয়ার, টেবিল সহ একটা খাটিয়াও ছিল। তবে রাতে রাসেল বড় ঘরটার একটা রুমে থাকত। আমাদের বড় ঘরটায় ৩টা রুম। একটা রুমে আমি আর আরেকটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত। মাঝখানের রুমটা অবশ্য ফাঁকা ছিল। তবে রাসেল আসার পর মাঝখানের রুমটায় একটা খাট বসানো হয় এবং রাসেল মাঝখানের রুমটাই থাকে। রাতে পড়া শেষ করে এসে মাঝখানের রুমটায় ঘুমায়। রাসেল খুব মেধাবী, এসএসসিতে সে A+ পেয়েছে। রাসেল কথাবার্তা খুব কম বলে। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, এমনকি তার নানা নানির সাথেও না। আর আমার দিকে তো ঠিকমতো তাকাই না। আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, সারাক্ষণ ঘরেই থাকেন। শ্বশুর চশমা ছাড়া ঠিকমতো চোখে দেখে না, আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে নড়তেই পারে না। সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পান চিবায়। শ্বশুর দিনের বেলায় এদিকে ওদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাহিরে যেতে দেখি নাই। সে যাই হোক, রাসেল আমাদের বাড়িতে এসেছে ২০ দিন হল। এখন অবধি আমার সাথে ঠিকমতো কথাই বলেনি। আমাকে খুব লজ্জা পায়। আমি আর রাসেল একসাথেই খাওয়া দাওয়া করি। শ্বশুর শাশুড়ির খাবার তাদের বিছানার উপর দিয়ে আসি আর আমি রাসেল একসাথে খাই। রাসেল বাড়িতে আসার পর আমার জোনাকি ব্লগ চ্যানেলের গল্প দেখা আর হচ্ছে না। কারণ পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবে, মামি দরজা খোলো। তাই সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম। সে খুব পড়াশোনা করত আর রাত ১০টার আগে খেতে আসত না। মাঝে মধ্যে তো ১১টা-১২টা পর্যন্ত পড়ত। আমি প্রায়ই ঘুমিয়ে যেতাম। রাসেল তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইটের দরজায় এসে ডাকত। অর্থাৎ আমি যেই রুমটায় ঘুমাতাম ঠিক ওই রুমটার বাহিরের দরজার দিকে এসে ডাকত। তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম।
একদিন রাসেল অনেক রাত পর্যন্ত পড়ল। তা প্রায় রাত 12টা কি 12:30 হবে, তখন আমি ঘুমে বিভোর। রাসেল এসে প্রায় 10-15 মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না। উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমাকে গুঁতা মারল। আমি লাফিয়ে উঠলাম। তারপর গিয়ে দরজা খুলে দিলাম। আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে রাসেল বলল, মামি, আমি ভাত খাবো না, তুমি শুয়ে পড়ো। আমি বললাম, কেন? ভাত খাবে না কেন? ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায়? রাসেল বলল, না, তোমার চোখে অনেক ঘুম। এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দেই, আজ অনেক রাত হয়েছে, এবার তুমি শুয়ে পড়ো, আমি সকালে উঠে খাব। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই। তোমার যতক্ষণ মন চায় পড়ে এসো। মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি। তখন রাসেল বলল, আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? কাল থেকে আমি পড়ার ঘরটাই ঘুমাবো, আর নানানানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিও, ওই সময় আমিও খেয়ে নেব। আমি বললাম, সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে যখন, তখন কি খাবে? আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন? আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে? তুমি কি বাহিরের কেউ? তুমি তো আমাদের নিজেদের মানুষ। তোমার জন্য এইটুকু করতে পারবো না? রাসেল বলল, ঠিক আছে মামি। অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই রাসেল সোজা তার বিছায় গিয়ে শুয়ে পড়ল। আর আমিও আমার রুমে চলে আসলাম। তবে আর যাই হোক, আজ প্রথম রাসেল আমার সাথে এত কথা বলেছে, কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি। এখন সকাল 8টা। রাসেল এখনো ঘুম থেকে ওঠেনি। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই একটু বেশি ঘুমাচ্ছে। এমনিতে প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে। রাসেলকে কখনো সকালে পড়তে দেখিনি। রাসেলকে ডাক দিতে হবে, কারণ 10টায় ক্লাস আছে। তাই রাসেলকে ডাক দিলাম। রাসেল, রাসেল ওঠো, 8টা বাজে, কলেজে যাবে না? রাসেল বলল, কয়টা বাজে? 8টা। 8টা বাজে বলতেই লাফিয়ে উঠল। তারপর গোসল করতে গেল। মিনিট 10কের মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল। এরপর ঠিক 2টার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল। মাঝে মধ্যে অবশ্য 12টা-1টার দিকেও চলে আসে। পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধৌত করতে গেল। এদিকে আমি খাবার নিয়ে বসে আছি। রাসেল ঘরে আসল। তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না। শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা। বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল হ্যাঁ, শুধু এইটুকুই। খাবার খেয়ে রাসেল তার পড়ার ঘরে গিয়ে শুয়ে রইল। রাসেল অবশ্য দিনের বেলা ওই ঘরটায় ঘুমায়। সন্ধ্যা হয়ে গেল। রাসেল ঘুম থেকে উঠছে না। আমি পড়ার ঘরটায় গিয়ে রাসেলকে ডাক দিলাম। আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ডাকছ কেন মামি? আমি বললাম, না, কিছু না। সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? রাসেল বলল, সন্ধ্যা হয়ে গেছে নাকি? দেখি কয়টা বাজে। রাসেল পড়ার টেবিলে রাখা তার হাত ঘড়িটায় টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধৌত করার জন্য চলে গেল। আমি তার পড়ার ঘরটাই বসে রইলাম। হাত মুখ ধৌত করে রাসেল পড়ার ঘরে আসলো। আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো এখানে কি করো? রান্নার কাজ শেষ? আমি বললাম, সেই কখন শেষ করেছি। কেন, ক্ষুধা লাগছে নাকি? রাসেল বলল, আরে না, কি যে বলো, এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি? তবে চা হলে ভালো হতো। আমি বললাম, চা পাতা মনে হয় ঘরে নেই। কাল থেকে তোমাকে চা করে দেব, ঠিক আছে? রাসেল বলল, ঠিক আছে। এখন যাও, আমি পড়তে বসব। আমি বললাম, আচ্ছা বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়ো, আমি গেলাম। আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম। ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। শ্বশুর শাশুড়ি খাচ্ছে। আমি পাশেই বসে আছি। হঠাৎ শ্বশুর বলল, বৌমা, রাসেল ঠিকমতো পড়ালেখা করে তো? তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, রাসেল খুব ভালো ছেলে, তাকে পড়ার জন্য বলতে হয় না। সে নিজেই নিজের পড়া শেষ করে নেয়। শ্বশুর বলল, তা জানি, কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না? আমি বললাম, রাসেলকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি। আর বাবা, কাল সকালে রাসেলের জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন।
রাসেল আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল, আমি বলছি কাল থেকে দেব। শাশুড়ি বলল, রাসেলদের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস। আমিও একবার তোমাকে বলবো বলবো বলেও ভুলে গেছি। তোমার শ্বশুরের আনার দরকার নেই। বাজার সদাই যা লাগে এখন থেকে রাসেলকে দিয়েই নিয়ে আসবে। রাসেলকে সকালে আমি বলে দেব। আর বৌমা, সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি রাসেলের সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে মা। আমি তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম। কথা বলতে বলতে রাত প্রায় 10টা বেজে গেল। এবার দেখি রাসেল কি করছে। আমি দরজা খুলে রাসেলের পড়ার ঘরের কাছে গেলাম। ঘরের কাছে যেতেই রাসেলের পড়ার শব্দ পাইলাম। পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না, কারণ রাসেল রাগ করতে পারে। তাই বড় ঘরে চলে আসলাম। রাত প্রায় 11টার উপরে, কিন্তু রাসেল এখনো ঘরে আসছে না। আমি একা একা জেগে আছি। পড়ার ঘরে যে যাব সেটারও সাহস পাচ্ছি না, কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই। তাই বাহিরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম। অপেক্ষার পর অপেক্ষা, কিন্তু রাসেল ঘরে আসছে না। পড়ার ঘরে না হয় ঘুমাবে, কিন্তু খেতে আসবে তো? আমার কিচ্ছু ভাল লাগছে না। কি করব ভেবে পাচ্ছি না। শ্বশুরকে ডাকবো নাকি ডাকবো না তাও বুঝতে পারছি না। এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় 12:30 বেজে গেল। এরপর আমি অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম, মা, রাসেল ঘরে আসে নাই? শাশুড়ি বলল, না। কেন, কি হয়েছে বৌমা? আমি বললাম, না কিছু না মা, রাসেল কাল রাতে বড় ঘরে আসে নাই। পড়ার ঘরেই ঘুমাইছে। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। শাশুড়ি বলল, কি বলো বৌমা? রাসেল পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে কি তার সমস্যা হয়? আমি বললাম, কি জানি মা। আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি। আমার মনে হয় রাসেল আমাকে লজ্জা পায়। আচ্ছা মা, আমাকে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো ওর মার মতোই, তাই না? শাশুড়ি আমাকে বলল, রাসেলকে ডাকো। সে তোমাকে লজ্জা পাবে কেন? তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছো, সেটা তো আমি নিজেই দেখছি। তাহলে সে এমন করবে কেন? এটা তো ঠিক না। সে এখানে লেখাপড়া করবে, যখন যা লাগবে তোমাকে বলবে, তুমি না দিলে আমাদের বলবে। আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা। কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। কই রাসেল, কই, ডাকো তাকে। আমি বললাম, ঠিক আছে মা। আপনি চিন্তা করবেন না। কয়দিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে। দেখি রাসেল কি করছে। এখনো ঘুম থেকে কেন উঠছে না? 8টার উপরে বাজে। কলেজের সময় হয়ে যাচ্ছে না? আমি শাশুড়ির সাথে কথা বলে রাসেলের পড়ার ঘরে গেলাম। এখনো দরজা বন্ধ। তার মানে রাসেলের ঘুম ভাঙ্গেনি। আমি দরজায় টোকা মেরে রাসেল রাসেল বলে ডাকতে লাগলাম। রাসেলের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু তার কোনো হুঁশই নেই। ঘরটায় আবার কোন জানালাও নেই যে তাকে জানালার পাশে গিয়ে ডাকি। পুরো ঘরটায় একটাই দরজা। যাই হোক, এবার জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে থাকলাম। প্রায় 15-20 মিনিট ডাকাডাকির পর রাসেল দরজা খুলল। দরজা খুলেই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম না ঘুমে কাতরাচ্ছে নাকি অসুস্থ হয়ে পড়ল। আমি ঘরে ঢুকে তার মাথায় হাত দিলাম। হাত দিতেই দেখি শরীরে প্রচণ্ড জ্বর। শরীরটা যেন পুড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। দৌড়ে বড় ঘরে এসে শাশুড়িকে বললাম। শাশুড়ি তো আবার সুন্দরবনের হাতি, চলাফেরা করতে পারে না। তাই আমাকে বলল, বৌমা, রাসেলের শরীরটা ভিজা কাপড় দিয়ে মুছে দাও আর কপালে জলপট্টি দাও। আমি শাশুড়ির কথামতো বালতিতে পানি নিয়ে রাসেলের শরীর থেকে কাঁথা সরিয়ে তার টি-শার্ট খুলে সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম। তারপর কপালে জলপট্টি দিলাম। প্রায় ঘণ্টাখানি তার পাশে বসে রইলাম। এরপর আস্তে আস্তে রাসেল চোখ খুলতে লাগল। আমি তাকে ধরে উঠে বসালাম। বসানোর পর রাসেল আমাকে বলল, মামি, রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম, কিন্তু তুমি গিয়েছিলে তাই তোমাকে আর বেশি ডাকাডাকি করিনি। আমি বললাম, এটা কোনো কথা হলো রাসেল? তুমি অসুস্থ, একা একা এই ঘরে কেন ঘুমালে? আমার জানালায় জোরে থাপ্পড় মারতে, নয়তো বাম দিকের দরজাটায় জোরে একটা লাথিই মারতে। এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয়? এভাবে 10 মিনিট কথা বলার পর রাসেল উঠে দাঁড়াল। তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল।
গোসলাখানা থেকে হাতমুখ ধৌত করে বড় ঘরে গেল। রাসেলকে বড় ঘরে যেতে দেখে আমিও বড় ঘরে চলে গেলাম। বড় ঘরে এসে তাকে নাস্তা দিলাম। নাস্তা করতে করতে তার শরীরের জ্বর কিছুটা কমে গেল। কলেজে যাওয়ার মতো সময় আর শরীরের কন্ডিশন কোনটাই ছিল না। তাই রাসেল আজ কলেজে গেল না। বাড়িতেই হাঁটাহাঁটি করছে। আমি রান্না করছি, হঠাৎ দেখি রাসেল আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, রান্না শিখবে নাকি? রাসেল বলল, না, ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো, সবার খেয়াল রাখো, সত্যিই তুমি অনেক ভালো। কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি? আমি আসলে তোমাকে লজ্জা পেতাম, তাই তোমার সামনে কম আসতাম, কম কথা বলতাম। তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি। আমি বললাম, কেন? মেয়েদের কাছ থেকে দূরে কেন? মেয়েরা কি বাঘ না ভাল্লুক? রাসেল বলল, আরে না, তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো। আমি বললাম, কলেজে আবার মেয়ে বন্ধু নাই তো? রাসেল বলল, আরে না, আমাদের ক্লাসের একটা মেয়ে আছে, অযথাই গায়ে পড়ে কথা বলে। আমি বললাম, তাই নাকি? তা মেয়েটার নাম কি? রাসেল বলল, বিশ্বাস করো, আমি ওর নামও জানি না, আর জানার ইচ্ছাও নাই। তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয়। গায়ে পড়ে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না। আমি বললাম, তাহলে তো তুমি আমাকেও পছন্দ করো না, কারণ আমিও তো তোমার গায়ে পড়ে কথা বলি। রাসেল বলল, তুমি কি বাহিরের মানুষ নাকি? তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো। বলতে গেলে, তোমার সাথে কথা না বলে আমিই অপরাধ করেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখত না। তুমি সত্যিই খুব ভালো। আমি বললাম, হইছে, আর হাওয়া দিতে হবে না। এবার যাও, আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে একটা ফোন দাও। তোমার অসুখের খবর জেনে গেছে। রাসেল বলল, মাকে আবার জানালে কেন? আমি বলিনি, তোমার নানি বলেছে। নানি? এই নানিকে নিয়ে আর পারলাম না। সব কিছুতেই বাড়াবাড়ি করে। রাসেল আমার রুমে চলে গেল। আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম। গোসল শেষ করে শ্বশুর শাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি আর রাসেল একসাথে খাবার খাইলাম। দুপুরের খাবার শেষ করে রাসেল পড়ার ঘরে চলে গেল। আমি বাসনপত্র গুছিয়ে দেখি সে বড় ঘরে নেই। আমি রাসেলের পড়ার ঘরে গিয়ে রাসেলকে ডাক দিয়ে বললাম, এই ঘরে ঘুমানোর দরকার নেই, বড় ঘরে আসো। আবার শরীর খারাপ করলে উঠে দাঁড়াতে পারবে না। রাসেল তখন আমার কথা আর অমান্য করল না। আমার পেছন পেছন বড় ঘরে এসে মাঝখানের রুমটার খাটে বসে রইল। আমি তাকে বললাম, রাসেল, মাঝের রুমে ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও। আমি দুপুরে বেশি ঘুমাই না। তুমি যাও, আমার রুমে গিয়ে ঘুমাও। আসলে মাঝের রুমটা একটু খোলা মেলা তো, তাই রাসেল এখানে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। তারপর রাসেল আমার কথামতো আমার রুমটায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি ডাকছে পান খাবে, চুনের কৌটা খুঁজে পাচ্ছে না। চুনের কৌটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল, রাসেল কোথায়? আমি বললাম, মা, রাসেল আমার রুমে ঘুমাচ্ছে, পড়ার ঘরে গিয়ে শুইছিল, আমিই নিয়ে এসেছি। বলা তো যায় না, আবার কখন শরীরটা খারাপ করে বসে, আর মাঝের রুমটায় রাসেল ঘুমাতে পছন্দ করে না। এজন্য আমিই বলেছি আমার রুমে গিয়ে ঘুমাতে। শাশুড়ি বলল, ভালোই করেছ। মাঝের রুমটা আসলে থাকার উপযুক্ত না। দেখো, রাসেলকে বলো এখন থেকে তোমার সাথেই ঘুমাতে। রাতে পড়া শেষ করে তোমার সাথেই ঘুমাবে। তুমি তো আর তাকে কম আদর যত্ন করছো না। তোমার কথা না শুনে পারবে না। আমি বললাম, মনে হয় না আমার সাথে ঘুমাবে। তবে আজ আমার সাথে অনেক কথা বলেছে। এতদিন তো লজ্জায় কথাই বলেনি। আজ মামির সাথে খুব কথা বলেছে। শাশুড়ি বলল, বলেছিলাম না, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। আর তুমি যেই খাতির যত্ন করছো, ওর মা চেয়ে কম না। আমি বললাম, কি বলেন মা, রাসেল তো আমাদের ছেলের মতোই। তাছাড়া রাসেলের মামা রাসেলকে অনেক ভালোবাসে। প্রতিদিনই ফোনে রাসেলের খোঁজ খবর নেয়। রাসেলকে কি আমি যত্ন না করে পারি? শাশুড়ি বলল, না রে মা, তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বলে শাশুড়ি প্রায় কেঁদে দিল। আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি রাসেল ঘুমায়নি, মোবাইলে গেমস খেলতাছে। আমি বললাম, গেমস খেলার দরকার নেই, রাতে জ্বরের জন্য ভালোমতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাও। রাসেল বলল, তুমি কি করবে? তুমি ঘুমাবে না? আমি বললাম, না, আমি ঘুমাবো না। আর ঘুমালেও সমস্যা নেই, খাট তো আর ছোট না, তোমার পেছনে শুয়ে পড়ব। রাসেল বলল, কি বলো? আমি কারো সাথে ঘুমাই না। আমি একা একা ঘুমাতেই পছন্দ করি।
তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না, ঘুমের মধ্যে হাত পা কখন কোথায় যায় নিজেও জানি না। আমি হেসে বললাম, হাত পা আর কোথায় যাবে? এই রুম ছেড়ে তো আর যাবে না? রাসেল বলল, তুমি তো দারুণ কথা জানো। হাসতে হাসতে, তুমি খুব মজার মানুষ। তোমার মনটা অনেক ভালো। আমি বললাম, এত ভালো ভালো বলা লাগবে না, এবার ঘুমানোর চেষ্টা করো। তোমার অমত থাকলে আমি মাঝের রুমে গিয়ে ঘুমাই। রাসেল বলল, না না, সমস্যা নেই। আমার চোখে এত ঘুম নেই এখন। তুমি সারাক্ষণ কাজকর্ম করো, তোমার এখন একটু বিশ্রাম দরকার। তুমি ঘুমাও, আমি সাইলেন্স মুডে তোমার মোবাইলটায় একটু গেমস খেলি। আমি বললাম, আচ্ছা তুমি গেমস খেলো, আমি ঘণ্টাখানি ঘুমাই। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রাসেল নেই। ঘরের বাহিরে গিয়ে দেখি উঠানে হাঁটতাছে। সন্ধ্যাও ঘনিয়ে আসছে। এর মধ্যে আমি রান্না ঘরে গিয়ে রাসেলের জন্য নুডলস বানালাম। রাসেল নুডলস দেখে খুব খুশি। তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল। ঘণ্টাখানি পড়ার পর আমি গিয়ে তাকে নিয়ে আসলাম। বললাম, আজ আর এত পড়ার দরকার নেই। শরীর ভাল হলে কাল থেকে আবার পড়া শুরু করবা। রাসেল আমার সাথে বড় ঘরে চলে আসল। রাতের খাবার খেয়ে উঠার আগেই শাশুড়ি রাসেলকে ডাকল। রাসেল, রাসেল, আসছি নানি। কি হয়েছে? ডাকছ কেন? রাসেলের নানি বলল, ওই ছোট ঘরটা বানাইছি তোর পড়ার জন্য, থাকার জন্য না। মাঝের রুমটায় ঘুমাতে না পারলে তোর মামির সাথে ঘুমা। তোর মামি কি তোকে কম আদর করে? মুরব্বিদের কথা শুনতে হয়। শুধু লেখাপড়া করলে হয় না, আদব কায়দাও শিখতে হয়। রাসেল বলল, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি মামির সাথেই ঘুমাবো। শাশুড়ির সাথে কথা বলে রাসেল যখন মাঝের রুমের খাটে বসল, ঠিক তখনই হঠাৎ তার শরীরটা আবার আগুনের মতো গরম হতে লাগল। শরীরটা যেন পুড়ে যাচ্ছে। রাসেল মামি মামি বলে ডাকতে লাগল। আমি আমার রুমে ছিলাম। দৌড়ে গেলাম রাসেলের কাছে। আমি বললাম, কি হয়েছে রাসেল? রাসেল বলল, মামি দেখো, আমার শরীরটা আবার গরম হয়ে যাচ্ছে। শরীরটা যেন কাঁপছে। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার শরীরটা ভিজা কাপড়ে মুছে দিচ্ছি। আমি শাশুড়িকে বললাম, মা, রাসেলের আবার খুব জ্বর এসেছে। শরীরে আগুন ধরার অবস্থা। কি করব? শরীরটা মুছে দাও, আর দেখো তোমার শ্বশুরের ওষুধের কৌটায় প্যারাসিটামল ট্যাবলেট আছে, একটা খাইয়ে দিয়ে তোমার সাথে নিয়ে শুয়ে দাও। রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাইও। আমি শাশুড়ির কথামতো তাই করলাম। আমার রুমে নিয়ে খাটে শোয়াইয়া তার সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম। রাসেল জ্বরে খুব কাঁপছে দেখে আলমারি থেকে একটা কম্বল নামিয়ে দিলাম। আমি আর রাসেল পাশাপাশি শুয়ে রইলাম। আমি রাসেলের মাথায় হাত বুলাতে লাগলাম। জ্বরে রাসেলের শরীর ভূমিকম্পের মতো কাঁপছে। তার কাঁপুনি দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপরও যেন কাঁপুনি থামছে না। অনেকক্ষণ পর কাঁপুনিটা একটু কমেছে, এবার তার চোখে একটু ঘুমও দেখা যাচ্ছে। এদিকে আমার চোখেও ঘুম এসে গেছে। আমি রাসেলের মাথায় হাত বুলাতে বুলাতে কখন জানি ঘুমিয়ে গেলাম। গভীর রাতে রাসেলের জ্বর আবার বেড়ে যায়, কিন্তু আমি টের পাইনি। জ্বরের কাঁপুনিতে রাসেল আমাকে জড়িয়ে ধরে। রাসেল যখন আমাকে ধরেছিল সম্ভবত আমার এলোমেলো ছিল। আমার স্পর্শে তার ইচ্ছার বিরুদ্ধেই তার শক্ত হয়ে যায়। নিজেকে সামলাতে না পেরে অবশেষে সে আমার করতে থাকে। আমি প্রথম প্রথম কোনো কিছু টের পাইনি। রাসেল যখন কিছুক্ষণ আমি টের পাইলাম। কিন্তু রাসেলের জ্বর বুঝতে পেরে আমি আর কিচ্ছু বললাম না। জেগেও ঘুমানোর ভান করলাম। তবে একটা কথা সত্য, এতদিন আমি যাই করেছি বলেছি না কেন, আমি রাসেলকে কখনো অন্য চোখে দেখিনি। রাসেল আসার পর আমার রুটিনই চেঞ্জ হয়ে গিয়েছিল। জানি না কেন, তবে রাসেলকে নিয়ে আমার কোনো অন্য মানসিকতা ছিল না। তার প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল আমি তার সবটুকুই পালন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা মেয়েরই কিছু কষ্ট থাকে। তাই বলে সব জায়গায় সবার সাথে সব কিছু করে না, ভাবেও না। যাই হোক, আমি ঘুমের ভান করে রইলাম। এদিকে রাসেলের দুষ্টুমি বেড়েই চলছে। সে আমার অনেক চেষ্টা করছে, কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না। কি করব? তার চোখে চোখ রেখে সব কিছু করে যাব? নাকি ঘুমের ভান করেই সব শেষ করে দিব? কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল, এবার আর রাসেলকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই। রাসেল তো নতুন কিছু বুঝে না। তাই ওর কানে কানে ফিস ফিস করে বললাম, 2 মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর রাসেল আমাকে
সকাল হতেই আমি নাস্তা তৈরি করতে চলে গেলাম রান্নাঘরে। নাস্তা করে প্রতিদিনকার মতো কাজকর্ম করতে লাগলাম। রাসেল নাস্তা করে পড়ার ঘরে চলে গেল। কলেজে গেল না। গোসল করার সময় যখন হলো তখন পড়ার ঘর থেকেই জোরে জোরে মামি মামি বলে ডাকতে লাগল। আমি গিয়ে বললাম কি হয়েছে? রাসেল বলল, আসো এই ঘরে একবার করে গিয়ে গোসল করি। আমি বললাম, শোন রাসেল, রাতের খাবার রাতেই খেতে হয়। আর প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো না। দিনের বেলায় কখনো কল্পনাও করো না। যদি কখনো কারো চোখে পড়ে বা কোনো প্রকার সন্দেহ হয় তাহলে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করবা, তা না হলে জীবন নষ্ট হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না। বুঝতে পারছ? রাসেল মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বলল। তারপর থেকে রাসেল আর কোন দিন দিনের বেলা জন্য বায়না ধরেনি। আর আমার কথার বাহিরেও যায়নি। আর আমি তখন থেকে নিয়মিত পিল খেতে থাকলাম। এভাবেই চলছে মামি ভাগ্নের। গত ৩ বছর ধরে আমরা করে যাচ্ছি, এর মধ্যে আমার স্বামীও একবার বাড়িতে এসে গেছে, কিন্তু কোনো প্রকার সমস্যা হয়নি। যদি রাসেল আমার কথা মতো চলে তাহলে ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না। সারা জীবন আমাদের সম্পর্ক থাকবে।